ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ায় ভারতের চেয়ে বড় কোনো মিত্র নেই। ভারত বরাবরই বলে আসছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। ভারতের দাবি অনুযায়ী একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে আওয়ামী লীগও অংশ নেবে তা এখন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচিত হচ্ছে এবং আলোড়িত হচ্ছে। যদিও বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, কিন্তু ভারত চাইছে এমন একটি কাঠামোয় সরকার যেখানে সব পক্ষ সমান সুযোগ পায়, অর্থাৎ নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন। বলা বাহুল্য, ইউনূস সরকারের কাজকর্ম প্রমাণ করে দিয়েছে যে এই সরকার আদৌ নিরপেক্ষ নয়। মার্কো রুবিও এবং এস জয়শঙ্করের সম্প্রতি কিছু আলোচনা হয়েছে ওয়াশিংটনে, এবং আগামী সপ্তাহে আরও বেশি হবে। এই সপ্তাহে জয়শঙ্কর ওয়াশিংটনে যাচ্ছেন, সেখানে এই বিষয়ের ওপর সিলমোহর পড়বে যে আমেরিকা এখন একতরফা সংস্কার বা সংস্কারের নামে আরও অস্থিতিশীলতা তৈরি করার যে কাজ চলছে বাংলাদেশে, সেটা বাদ দিয়ে দ্রুত এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, সেই দিকে ঝুঁকেছে আমেরিকা। ভূ রাজনীতির সম্ভাব্য সমীকরণ তাহলে বর্তমানে কোথায়? আমেরিকার ভারত বাংলাদেশ নীতিতে ব্যাপক মৌলিক পরিবর্তন আসছে এবং সেটা স্পষ্টও হয়ে উঠেছে। মানবাধিকার ও সংস্কার বিষয়ে অগ্রাধিকার ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার। ভারতের মতামত শুনতেন বাইডেন, কিন্তু নিজস্ব পথে চলত আমেরিকা। বর্তমানে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দিচ্ছে। আওয়ামী লীগ ইস্যুতে আমেরিকার আওয়ামী লীগ বিরোধী কড়া অবস্থান ছিল। বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে সরব সমর্থন দিচ্ছে আমেরিকা। মূল কথা তার মানে দাঁড়াচ্ছে, ট্রাম্প সাহেব পাওয়ার পলিটিক্স এতদিনে বুঝতে শিখেছেন। তিনি জানেন যে এশিয়ায় চীনকে রুখতে হলে ভারতকে পুরো সমর্থন দিতে হবে, আর সেই সমর্থনের বিনিময়ে বাংলাদেশকে নিয়ে ভারতের কৌশল যেটা আছে সেটা মেনে নেওয়াই হলো আমেরিকার পক্ষে, ট্রাম্প সাহেবের পক্ষে একটা সহজ ডিল। এখানেই প্রশ্ন ওঠে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই প্রবল ভূ রাজনৈতিক চাপের মুখে তাদের নির্বাচনী রোডম্যাপ পরিবর্তন করতে বাধ্য হবে কি না। বাংলাদেশের রাজনীতির বিশ্লেষকদের একটা বড় অংশের সঙ্গে সাধারণ মানুষের বৃহৎ অংশ মনে করে ইউনূস সরকার এই প্রবল ভূ রাজনৈতিক চাপের মুখে 12 ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করতে বাধ্য হবে। অনেকে এটাও মনে করেন যে যেহেতু ইউনূস সরকার আদৌ নিরপেক্ষ নয়, তাই এই সরকারের পতন অবশ্যম্ভাবী এবং নতুন তদারকি সরকারের অধীনে নির্বাচন হবে। আমি আমার গতকালের প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বলেছিলাম যে সেই তদারকি সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা দায়িত্ব নিতে পারেন। এই বিষয়টির বাস্তবতা কতখানি দেখা যাক। দেখুন, ভূ রাজনীতির দাবার বোর্ডে আমার গতকালের বিশ্লেষণটি হয়তো অনেকের কাছে বড় বেশি সাহসী এবং কৌতূহল উদ্দীপক মনে হয়েছে, কারো কারো মনে হয়েছে আমার সিদ্ধান্ত তথ্য নির্ভর নয়। এর উত্তরে বলি, রাজনীতিতে ও কূটনীতিতে অনেক কিছু পর্দার আড়ালে ঘটে, পর্দার সামনে আসতে সময় নেয়। বিশ্লেষকরা পর্দার সামনের ঘটনা নিয়ে মাথা ঘামান অবশ্যই, তবে তাদের ভাবনায় থাকে পর্দার আড়ালের ঘটনাও। এই ভাবনা থেকে তারা পৌঁছে যান ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই জায়গাতে। আমার আওয়ামী লীগ বিষয়ে কালকের বলা কথাগুলো এই পর্দার আড়ালের কর্মকাণ্ডকে ভিত্তি করে, বিশেষ করে প্যাক্স সিলিকাতে ভারতের অন্তর্ভুক্তি এবং সার্জিও গোরের বার্তার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে বড় ধরনের হাওয়া বদল হচ্ছে
তা অস্বীকার করছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। দেখা যাক তারা কি বলছেন। প্রথমত, 12ই ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চয়তা নাকি ইউনূসের জেদ? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু এখনো পর্যন্ত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে অটল রয়েছেন। তিনি বারবার বলছেন যে যাই বলুক নির্বাচন এই তারিখেই হবে। তবু কেন সন্দেহ? কারণ নিরাপত্তা উদ্বেগ। ভারত বলেছে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি, গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ। মার্কিন দূতাবাসও ইতিমধ্যেই নির্বাচনের সময় সহিংসতার ব্যাপারে সতর্কতা জারি করে দিয়েছে। তাদের যারা বাংলাদেশে মার্কিন নাগরিকরা যারা আসতে চায় বা যারা আছে তাদের জন্য তৃতীয় ধরনের সংকেত সতর্কতা জারি করেছে। রাজনৈতিক চাপ দেখুন, এর সাথে সাথে আছে নিরাপত্তা উদ্বেগের সাথে। ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং আমেরিকার নতুন প্রশাসনের স্থিতিশীলতার নীতির চাপে শেষ মুহূর্তে নাটকীয় মোড় আসতে বাধ্য। তৃতীয়ত, গণভোটে জামাত জোট ও সরকারের পরাজয়ের সম্ভাবনা। আগে ভেবেছিল জামাত এবং ইউনূস সরকার, এরা ভেবেছিল যে ভোটের পক্ষে রায় নিয়ে তারা এখানে রাজত্ব চালিয়ে যাবে। বাংলাদেশের খ্যাতনামা সামাজিক মাধ্যম মানচিত্র 45,000 প্লাস মানুষের অংশগ্রহণে একটি বড়সড় জরিপ প্রকাশ করেছে, যেখানে 90% মানুষ হ্যাঁ ভোটের বিরোধিতা করেছে। অর্থাৎ জুলাই সনদ গৃহীত হচ্ছে না। ওদিকে সংসদ নির্বাচনেও বিএনপির জয় জয়কার বলে দিচ্ছে যে প্রায় সমস্ত জরিপকারী তারা বিএনপিকে জয়ী দেখাচ্ছে। তাহলে ভোট করে কেন নিজের বিপদ ডেকে নিয়ে আসা? সুতরাং নির্বাচন স্থগিতের ব্যাপক সম্ভাবনা। দ্বিতীয়ত, শেখ হাসিনার প্রত্যাবর্তন। এটি একটি জটিল সমীকরণ। শেখ হাসিনার দ্রুত দেশে ফেরার যে সম্ভাবনার কথা গতকাল বলেছি এবং শেখ হাসিনা নতুন তদারকি সরকারের প্রধান হিসেবে ফিরবেন বলে যা বলেছি তা বর্তমানে রাজনৈতিক ও আইনগতভাবে কঠিন মনে হতেই পারে অনেকের কাছে, বিশেষ করে আইনি বাধার কারণে, তার উপরে দেয়া মৃত্যুদণ্ডের কারণে। কিন্তু যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনকে এড়িয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যে প্রক্রিয়ায় বিচার হয়েছে, যেভাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ তৈরি হয়েছে, তাতে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে সিরিয়াস প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। সুতরাং ইউনূস জমানার পতন হলে এই জমানায় শেখ হাসিনার বিচারের রায়েরও মৃত্যু ঘটবে, আর সেটা নিশ্চিত করার লক্ষ্যে চলেছে ভারত, আর আমেরিকাও সেটা মানতে হবে বাধ্য হয়ে। কারণ ভারতের ওই যে বললাম ক্রমবর্ধমান প্রভাব এবং আমেরিকার নতুন ডিল, নতুন সম্পর্কে বোঝাপড়া। ট্রাম্প প্রশাসন এবং সার্জিও গৌর যে ভারতের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, তার প্রভাব বাংলাদেশে পড়বেই। ভারত অবশ্যই চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যারা তাদের সিকিউরিটি কনসার্ন বুঝবে। আমেরিকা যদি ভারতের পরামর্শকে পুরোপুরি মেনে নাও নেয় কোন ব্যাপারে, হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে, তাহলেও তারা হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিতে পারে। সে সরাসরি শেখ হাসিনাকে প্রদান করে নতুন তদারকি সরকারের ধারণাটি এই মুহূর্তে একটি দূরবর্তী পলিটিক্যাল থ্রিলারের মতো মনে করতে পারেন কেউ কেউ, কিন্তু মনে রাখবেন সামটাইমস ট্রুথ ইজ এ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, অর্থাৎ কল্পনার চেয়েও সত্যি হয়ে ওঠে বাস্তব। কে ভেবেছিল নির্বিষ কোটা বিরোধী একটা আন্দোলনের ফলে 5 আগস্ট 2024 শেখ হাসিনার সরকারের পতন হবে? দেখুন, ভূ রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে ইউনূস সরকারের পতন বা শেখ হাসিনার ফেরা দুটোই নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার
ওপর শান্তি শৃঙ্খলা বিপর্যস্ত হলে আগামী 10-12 দিনে কোথায় গিয়ে পৌঁছয় পরিস্থিতি সেটা দেখবেন। আর ভারতের সাথে ট্রাম্পের কৌশলগত লেনদেনের ওপরও এটা নির্ভর করছে। যে লেনদেন বা ডিল ইতিমধ্যেই অলমোস্ট ডান, আমি আবার বলছি অলমোস্ট ডান। সুতরাং 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে না, ইউনূস যাচ্ছেন, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং সে সরকারের প্রধান হচ্ছেন এখনো দেশের আইনগতভাবে ডিজুরে প্রধানমন্ত্রী যিনি আছেন সেই শেখ হাসিনা। তিনি আর ডিজুরে প্রধানমন্ত্রী থাকবেন না, তিনি হবেন ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার।